ছোটবেলায় যে কাজের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, বড় হয়ে আমরা তার কাছ থেকে কি দেখতে পাচ্ছি? আমার বয়স বাড়ছে কিন্তু দিঘি সবার চোখে ছোটই আছে। অনেক কাছ থেকে পিছিয়ে পড়ছি জাস্ট বিকজ আমি বড়ই হচ্ছি না। আমি কখনোই স্পেশাল ট্রিটমেন্ট পাই না, এটার জন্য আমি লাকি মনে করি নিজে। যেই মানুষটাকে দিয়ে আমার কোনো রকম কোনো লাভ হচ্ছে না, ক্ষতি ছাড়া কিচ্ছু না, সেই মানুষটার দিকে আমি তাকাতেই পছন্দ করি না। আমি কিন্তু সবই করি। আমি যখন ফ্রি থাকি আমি ঘুরতে যাই, আমি কফি খাই, আমি সিনেমা দেখি হলে, আমি সব কিছু করি আমার মতো করে। আমার এগুলো জানানোর দরকার নেই। একজন প্রপার নায়িকা কেমন হওয়া উচিত বা একজন নায়িকার অ্যাক্টিং কেমন হওয়া উচিত, আমার মনে হয় এটা শাবনূর আন্টিকে দেখলেই মনে হয় বোঝা যায়। শাবনূরকে তুমি আন্টি বলছো, শাকিব খানকেও তুমি আঙ্কেল বলেছো। এই ব্যাপারটা কি তোমার এখন অভিনয় জীবনে খুব একটা বেশি হ্যাম্পার করে? সিয়াম পারফেকশনিস্ট, হি ইজ রিয়েলি ভেরি ফন্ড অফ হিজ ওয়ার্ক অ্যান্ড অনেক বেশি কনসার্ন থাকে। মানে ওর কাপড়ের ভাঁজ পড়লো কয়টা এটা পর্যন্ত মনিটরে গিয়ে দেখে। হ্যালো এভরিওয়ান, আমি ফায়সাল তুষার। চলে এসেছি সাবাফা প্রেজেন্স গ্ল্যামটক সিজন 2 এর আরেকটি ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। আজকের এপিসোডে যিনি গেস্ট আছেন তাকে আমরা অনেক সময় ময়না পাখি বলে ডাকি, অনেক সময় মিনি বলে ডাকি। গেস করতে পারছেন নিশ্চয়ই, ইমেন্সলি ট্যালেন্টেড, যিনি একজন রোল মডেল তার পরবর্তী জেনারেশনের জন্য, ইভেন তার সমসাময়িক অনেকের জন্যই। কথা বলছি দিঘির সাথে। ওয়েলকাম টু গ্ল্যামটক। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ। দেখি ফর্মাল কনভারসেশন করতে হবে, অনেক সাফোকেশন হচ্ছে। আমারও আসলে তোমার সাথে আমার ফর্মাল কনভারসেশন আজ পর্যন্ত হয়নি, ফ্রম দ্য ভেরি ফার্স্ট মিট। ওটা সম্ভব না, কিন্তু শোয়ের স্বার্থে টুকটাক ফর্মালিটি মেনটেন করে আমরা আমাদের কনভারসেশনই করব। একদম ঠিক? আচ্ছা, এখানে এরকম করে বসে থেকে এরকম করে স্ক্রিপ্ট পড়ে টক শো করা আমার পক্ষে সম্ভব না। অ্যান্ড ইউ নো দ্যাট আমাদের আসলে ডিসকাশন হয়েছে একটু আগে। তো পর্দায় আমি সেটাই বলতে চাই, পর্দায় না, স্ক্রিনে আমি সেটাই বলতে চাই। বর্তমানে কি কি প্রজেক্ট নিয়ে কাজ করছো? বর্তমানে 2টা ফিল্ম নিয়ে কাজ করছি। একটা ওয়েব ফিল্ম, একটা ফিচার ফিল্ম। অলরেডি ফিচার ফিল্মের কথাও সবাই জানে, বিদায় নামের একটা সিনেমায় কাজ করছি, এবং ওয়েব ফিল্মটার কথাও মোটামুটি অনেকেই জানে। চ্যানেলের একটা প্রজেক্ট, এটা সম্ভবত আইস্ক্রিনেই যাবে। সো এই 2টা প্রজেক্টে কাজ করছি। খুবই ভালো লাগলো জেনে যে তুমি নতুন 2টা সুন্দর সুন্দর প্রজেক্টে কাজ করছো, তোমাকে আরও দেখতে পাওয়া যাবে। এই প্রশ্নটার কারণ হচ্ছে তোমার ব্যক্তিগত জীবনের ব্যস্ততা কেমন, এটা জানার জন্য। ওকে। কেমন চলছে লাইফ? খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত খুবই ভালো চলছে। কাজের বাইরে যদি বলি, ব্যক্তিগত জীবনে পড়াশোনাটা এখনো চলছে। সো ভার্সিটিতে যাওয়া হয়, আসা হয়, এখানে একটা লম্বা সময় চলে যায় পড়াশোনার পিছে। এর বাদ বাকি ইভেন্টসে তো সবসময় সরব থাকি। কাজের বাইরে ওইটাও আমার আরেকটা কাজ আমি মনে করি। বিভিন্ন রকম ইভেন্টস করা হয়, শোজ করা হয়। সো বলা যায় যে ব্যস্ত সময় যাচ্ছে। ইউ আর ভেরি অ্যাক্টিভ, হোয়াট উই ক্যান সি সব সময়। তোমাকে ওই দিন যখন আমি টেক্সট করলাম, প্রথমে কল করলাম, তুমি কেটে বললে Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. ডট আমি ক্লাসে, নামটা বললাম না আমি screen এ। ওকে। আমি ক্লাসে, তখন আমার মাথায় আসলো যে ইউ আর সাচ আ পপুলার সেলিব্রিটি। হ্যাঁ, ক্লাস করো কেমন করে, কেমন লাগে ক্লাস করতে, এবং অন্যরা তোমাকে কিভাবে ট্রিট করে? অন্য 10 জন ফ্রেন্ডের মতোই নাকি স্পেশাল ট্রিটমেন্ট পাও? না, আমি কখনোই স্পেশাল ট্রিটমেন্ট পাই না। এটার জন্য আমি লাকি মনে করি নিজেকে যে আমি স্পেশাল ট্রিটমেন্টটা পাই না, কারণ আমার মনে হয় বিভিন্ন সেক্টরে না বিভিন্ন পরিচিতিটা থাকা খুব দরকার। আমি যখন একজন স্টুডেন্ট হিসাবে একটা ভার্সিটিতে এন্ট্রি নিচ্ছি, তখন আমাকে স্টুডেন্ট ট্রিটমেন্টটা কিংবা ফ্রেন্ড ট্রিটমেন্টটা বেশি দরকার আমার ক্লাসমেটদের থেকে। তো যেটা আমি সবসময় পাই, আমাকে কোনো টিচার থেকে শুরু করে, কোনো ফ্যাকাল্টি থেকে শুরু করে কেউই আমাকে ওই ট্রিটমেন্ট দেয় না যে নায়িকা এসেছে। বরঞ্চ আমার মিস হলে আমাকে অ্যাপ্লিকেশন দিতে হয় যে আমি কেন মিস করেছি, আমি এটা কিভাবে ওভারকাম করব, আমাকে অ্যাসাইনমেন্ট করে দিতে হয়। সো আমার এই জিনিসগুলো ভালো লাগে। এটা তো আরো ভালো। এটা আরও ভালো, আমার কাছে এটা খুব ভালো লাগে, রেদার দেন যে আচ্ছা ঠিক আছে ও নায়িকা, ওকে ছেড়ে দিলাম। সো আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল। ক্লাসে ছিলাম বলে আমি ফোনটা ধরতে পারিনি, নায়িকা হলে কিন্তু ফোনটা ধরে ফেলতাম। হ্যাঁ, একটা অ্যাসিস্ট্যান্টও দাঁড় করিয়ে রাখতে। অনেক ছোটবেলা থেকে মিডিয়ার সাথে অ্যাসোসিয়েশন তোমার, থ্রু ইউর মাদার। তোমার মা প্রয়াত চিত্রনায়িকা দোয়েল,
তিনি বাংলাদেশের স্বনামধন্য একজন অ্যাক্ট্রেস ছিলেন। কখনো কি এইরকম হয়েছে যে তোমার মা যেহেতু একজন পপুলার অ্যাক্ট্রেস ছিলেন, সেই প্রেশারটা তোমার উপর কি কখনো এসেছে যে মানুষের এক্সপেকটেশনস অন্য নায়িকাদের চেয়ে তোমার প্রতি একটু বেশি? এইরকম কি কখনো ফেস করেছো? আমি শিওর করেছো। মেনশনেবল ইনসিডেন্ট থাকে, উল্লেখযোগ্য ঘটনা, তো তাহলে তুমি আমাদেরকে বলতে পারো। যেমন এটা তো মানে হয়েই আসে শুরু থেকে, বাট মেনশনেবল যেটা হচ্ছে যে অবশ্যই আমার মার জন্য তো একটা জায়গা আছেই যে হ্যাঁ দোয়েলের মেয়ে, এই জন্য এটা এটা এরকম হতে হবে। কিংবা যেটা সবচেয়ে বেশি প্রেশার ফিল করি যে আমার মা তো খুবই সুন্দরী ছিলেন, সো মাশাল্লাহ মাশাল্লাহ, সে তো খুবই সুন্দরী ছিলেন। সো ওই জায়গা থেকে যদি বলি যে সবার একটা এক্সপেকটেশন দেখি মনে হয় অনেক, তাহলে ওর মার মতো সুন্দরী। সো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পাশ করি এটাতে, মাঝে মাঝে কেউ কেউ বলে যে মার মতো দেখতে লাগে। তো এই জায়গা থেকে যেমন অনেক এক্সপেকটেশন সবার, যে আমার মা যেহেতু খুব সুন্দর সুন্দর গল্পে কাজ করেছেন, যেমন আমার মা চন্দ্রনাথের মতো একটা সিনেমা করেছেন, সবার এক্সপেকটেশন আমাকে কখনো কি এরকম কোনো কাজে দেখা যাবে কিনা, কিংবা রবীন্দ্রনাথের কোনো গল্পে, কিংবা শরৎচন্দ্রের কোনো গল্পে, মানে এরকম কাব্যিক কোনো কিছুতে দেখা যাবে কিনা, এটাও যেমন একটা প্রেশার। আবার আরেকটা মেনশনেবল যদি বলি, তাহলে আমার মনে হয় যে আমার থেকে আমার একটা এক্সপেকটেশন আছে যে দিঘি তো ছোটোবেলায় অভিনয় করতো, দিঘি বড় হয়ে কি করছে, কিংবা ছোটোবেলায় যার এত এত জনপ্রিয় কাজ আমরা দেখেছি, ছোটোবেলায় যে কাজের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, তিনবার বড় হয়ে আমরা তার কাছ থেকে কি দেখতে পাচ্ছি। সো আমি বলবো প্রেশারটা ডাবল, আমার নিজেরও একটা প্রেশার আমার উপর থাকে, আবার আমার মার একটা এক্সপেকটেশনও আমার উপর থাকে। হ্যাঁ, এটা একটু প্রেশারটা ডাবল হয়ে যায় এবং এটা অনেক স্ট্রেসফুলও হয় অনেক সময়, রাইট? তুমি শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেছো তোমার বাবা মার অনুপ্রেরণায় বা তাদের সম্মতিতে, রাইট? তারাই তোমাকে অ্যালাউ করেছে বা ইনক্লুড করেছে অভিনয়। শিশু শিল্পী হিসেবে 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো, হুইচ ইজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট। পরবর্তীতে কি এমন কখনো হয়েছে যে তুমি বড় হয়ে যাওয়ার পরে, অ্যাডাল্ট হওয়ার পরে যখন কাজ করতে গেছো, তখন অনেকে এরকম কনসিডার করেছে যে দিঘি তো বাচ্চা, ওকে কি ভালো লাগবে, ওকে কি নিব না, দিঘির মধ্যে একটা বাচ্চা ইমেজ আছে, বা দিঘির মধ্যে আসলে বাচ্চামি আছে, হ্যাঁ আসলে এই জিনিসটা দিঘির সাথে যাবে না, বা দিঘি এটা পুল অফ করতে পারবে না। সো দিঘিকে এই প্রজেক্ট থেকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে এরকম কি হয়েছে? হ্যাঁ, এরকম অসংখ্যবার হয়েছে এবং এটা হয়ে যাচ্ছেই, মানে আমার বয়স বাড়ছে কিন্তু দিঘি সবার চোখে ছোটই আছে। যেমন আমি যদি খুব মানে পর্দার বাইরে আমি যদি তোমাকে খুব ছোট একটা ইনসিডেন্ট বলি, লাস্ট ইয়ার একটা প্রোগ্রাম হয়েছিল, আমাদের বিভিন্ন কর্পোরেট শোজ থাকে, সো লাস্ট ইয়ার একটা প্রোগ্রাম হয়েছিল, সো ঢাকার বাইরে একটা প্রোগ্রাম, সো আমাদের প্ল্যানিংয়ে ওখানে আমার নামটাম সব ছিল, বাট ক্লায়েন্ট ডিলে যখন আসলো তখন তারা বলছে না ও তো খুব ছোট এখনও, আমরা চাই না, আমরা চাই ও আর 1-2 বছর পরে করুক, আর একটু বড় হয়ে আসুক। সো আই ওয়াজ জাস্ট থিঙ্কিং যে আমি বড় হতে হতে না আমার বয়সটাই শেষ হয়ে যায়, আমাকে এতই তাদের বড় লাগবে। একদিক দিয়ে যেমন এটা মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ কখনো বড় হব না কারো চোখে, এটা একটা যেমন প্লাস পয়েন্ট যে চাইলে অনেক দিন কাজ করে যেতে পারবো এই ইমেজটার জন্য। আবার একদিক দিয়ে মনে হয় যে অনেক কাজ থেকে পিছিয়ে পড়ছি জাস্ট বিকজ আমি বড়ই হচ্ছি না। দুটাই ফিল হয় আসলে। হ্যাঁ, এটা হয় আসলে। যেটা হয় হচ্ছে মানুষের একটা ইমেজ একবার ক্রিয়েট হয়ে গেলে ওখান থেকে বের হয়ে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি তোমার কাছে একটা কথা জানতে চাইবো যে তুমি যে এত সুন্দর অ্যাক্টিং করো, তার জন্য কি তুমি প্র্যাকটিস করো, রিহার্সাল করো, কি করো, নাকি এটা গড গিফটেড? না, এটা আসলে ছোটোবেলায় যখন অ্যাক্টিং করতাম তখন তো পুরোটা আমার মা গাইড করতো। এখন দেখা যায় অনেক সময় বাবা গাইড করে। প্রথম দিকে বাবা খুব বেশি গাইড করেছিল, কারণ বাবা আমার সাথে শুটিংয়ে থাকতো। সো আমার যদি কখনো মনে হতো যে এই সিকোয়েন্সটা কীভাবে বলবো, এই ডায়লগটা কীভাবে বলবো, আমি তার কাছে জিজ্ঞেস করতাম, সে আমাকে বলে দিত, তখন অন স্পট বলে দিত। এবং এখন যেটা হয়, আমি যখন কোনো কাজ করি আমি চেষ্টা করি টিমের সাথে অনেক বেশি বারবার বসার, বারবার তাদের সাথে মিটিং করার, কথা বলার। আমার ডিরেক্টর আসলে আমার কাছে কি চাচ্ছে এটা আমি তাকে বারবার জিজ্ঞেস করি এবং পয়েন্ট টু পয়েন্ট করে জিজ্ঞাসা করি। হাতে যদি আমার স্ক্রিপ্ট থাকে আমি তাকে একটা শর্ট দেওয়ার সময় মনে হয় আমি 50 বার প্রশ্ন করি, আমি এটা কিভাবে দিব, ভয়েস লো থাকবে নাকি, হাই নোটে যাবে নাকি, এক ধারায় দিব নাকি চেঞ্জ করব, মানে আমার প্রচুর প্রশ্ন থাকে। আমি অনেক কনসার্ন থাকি এসব ব্যাপারে। এবং হ্যাঁ, যখন আমার এই যে ওয়ার্কশপসগুলো আমার ডিরেক্টররা যখন আমাদের রিহার্সালস করায় তখন ওইটা খুব
মন দিয়ে করার চেষ্টা করি। হ্যাঁ, ওটা আসলে বোঝা যায়। তোমার একটা প্রজেক্টের কথা যদি আমি বলি, ইয়াশ রোহানের সাথে শেষ চিঠি। সাবিরি আলম ছিলেন। হ্যাঁ শেষ চিঠি। এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর অ্যাক্টিং, আসলে অ্যাক্টিংই না, মনে হয়েছে ওইটাই তুমি। ও কিভাবে how sweet. করেছো? মানে কিছু কিছু কাজ থাকে না যে আমরা নিজেরা দেখলে নিজেই অবাক হয়ে যাই যে এটা কি আমি আর কখনো রিপিট করতে পারবো, এটা কি আমার দ্বারা আর হবে। আমার মনে হয় কি যে এটা ওই কাজের মধ্যে একটা যে আমার কাছে নিজেরই ডিফিকাল্ট লাগে যখন আমি ওভাবে এখন অভিনয় করতে যাই। কিছু ক্যারেক্টার থাকে যে ক্যারেক্টারগুলোর মধ্যে আমরা মিশে যাই, নিজেদেরকে দেখতে পাই, Right. কিংবা যে ক্যারেক্টার পড়ে মনে হয় যে আসলে এইটা আমি হয়তো বা পারবো, ওই কনফিডেন্টটা চলে আসে যে আমি হয়তো বা পর্দায় এটা হয়ে উঠতে পারবো। এবং এটার জন্য আমরা অনেক সময় নিয়েছিলাম, যদিও কাজের ডিউরেশনটা খুব ছোট ছিল, অনেক বেশি বড় কাজ সেটাও না, কিন্তু এই কাজটা করার আগে আমরা খুব সময় নিয়েছিলাম ডিরেক্টরের সাথে। আমরা অনেকবার সিটিংয়ে বসেছি, যে আমরা কথা বলেছি, আমরা এই ক্যারেক্টারটা, এই তুলি চরিত্রটাকে আমরা এতটাই ঝালাই করে ফেলেছিলাম পড়তে পড়তে, যে তুলি কী রং পছন্দ করে এটা পর্যন্ত আমরা মানে নোট করে রেখেছিলাম, যে ব্যাকগ্রাউন্ড একটা স্টোরি আমরা বানিয়ে নিয়েছিলাম জাস্ট ফর বিকামিং দ্য ক্যারেক্টার। সো এই কারণে আমার মনে হয় কাজটা অনেক ভালো হয়েছে। টিমটাও অনেক ভালো ছিল। ইয়াশু ইজ আ ভেরি গুড অ্যাক্টার, ও আমাকে অনেক হেল্প করেছিল এই কাজে, আমার মনে আছে। ও যেহেতু আমার প্রথম দিকের কাজ, কিছু কিছু জায়গায় আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম, কিছু কিছু সিকোয়েন্সে আমি একটু সংকোচ বোধ করছিলাম, তো ওই জায়গায় আমাকে ইয়াশ অনেক হেল্প করেছিল, আমাকে গ্রুমিং করা থেকে শুরু করে হেল্প করা, কিংবা আমাকে ইজি করে নেওয়া, ওইটা খুব হেল্প করেছিল। দেখি একই প্রসঙ্গের ভিন্ন প্রশ্ন। তোমার বাবা একজন ওয়েল নন অ্যাক্টর, তোমার মা একজন ভেরি ওয়েল নন পপুলার অ্যাক্ট্রেস ছিলেন, তুমি নিজেও বেশ ওয়েল নন। তোমার যে ট্যালেন্ট বা তোমার যে স্কিল, সেই অনুযায়ী তুমি আরও অনেক বেটার প্রজেক্ট ডিজার্ভ করো। কেন বা কোন কারণে দিঘিকে আমরা ওই জায়গায় বা ওই পজিশনে কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি না? আমি যেমন অনেকবার বলেছি কথাটা, তারপরও বলি যে আমি তো খুব অকপটে বলে দিই যে সিন্ডিকেট নিয়ে কথা। সিন্ডিকেটের কোয়েশ্চেন ছিল, আচ্ছা বলো। দেখো, তুমি যখন একটা গোত্র মেনটেন করবে, তুমি যদি সাপোজ ইউ আর ফ্যাশন কোরিওগ্রাফার, তুমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করে, ইউ নো যে তোমার 5টা প্রিয় মডেল কে। সো তুমি একটা কোনো বড় ব্র্যান্ড আসলেই তুমি 5জনকেই ফোন দাও, 5জনের মধ্যে তুমি 3জনের ডেট হয়তো বা পেয়ে যাও, 2জনের, কারণ সবাই বিজি, হয়তো 2জনের 5। কেউ তো আর আমার এজেন্সি এনলিস্টেড মডেল না যে আমার জন্যই কাজ করবে। এক্স্যাক্টলি। যদি XYZ তোমাকে বলে না দেয় ফ্যাশন ব্র্যান্ড থেকে, তুমি তোমার 5জনকে সাপোজ তুমি ফোন দিলা, তুমি 3জনকে পেয়ে গেলা, 3জনকে নিয়ে শ্যুট করলা, পরের বার তুমি আবারও সেই 5জনকেই ফোন দিলা, তোমারও কাজের মধ্যে হয়তো বা কোনো নতুন মানুষ আসছে না, ওদেরও কাজে হয়তো বা নতুন মানুষের জায়গায় তুমিই বারবার আসছো। তখন কি হবে, আমি অলরেডি জানি তোমার কাছে অনেক বড় বড় ব্র্যান্ড, বাট তারপরও বড় ব্র্যান্ডে আমরা কিছু ঘুরে ফিরেই চেহারা মুখগুলো দেখতে পাবো, সবাইকে তখন আর দেখতে পাবো না। জাস্ট লাইক দ্যাট আমরা জানি যে কোন 5টা 6টা 10টা ডিরেক্টর রেগুলার কাজ করছে। এখন কি সব ডিরেক্টর রেগুলার কাজ করছে? তাও না, খুব হাতে গোনা ডিরেক্টর কাজ করছে, খুব হাতে গোনা হাউস সিনেমা বানাচ্ছে, খুব হাতে গোনা OTT প্ল্যাটফর্ম রেগুলার কাজ আপলোড করছে। এতগুলো সেক্টর যখন তাদের নিজেদের একটা টিম বানিয়ে ফেলে যে আমরা এই টিম ছাড়া কাজ করব না, প্রত্যেকটা হাউসের 2টা করে 3টা করে ডিরেক্টর থাকে, আমরা এই 3টা ডিরেক্টরের মধ্যেই কাজ করব। প্রত্যেকটা OTT প্ল্যাটফর্মের 2টা 3টা ডিরেক্টর আর্টিস্ট থাকে যে ভাই আপনি এদেরকে নিয়ে বানান। নতুন ডিরেক্টর আসলেও যেমন বলে দেওয়া হচ্ছে নায়িকা কিন্তু ওকেই নিয়েন। Subwoofer, ethnic and trendy couture where uniqueness meets you. প্রোডিউসাররা বলে থাকে। নাটকের ক্ষেত্রেও তাই আমরা প্রায় দেখি যে সেম, ওর ভিউ বেশি, ওকে না। সো ওই জায়গা থেকে প্রোডিউসার বলো, ডিরেক্টর বলো, অনেক সময় ডিরেক্টরের উপর ছেড়ে দিলে ডিরেক্টর তার প্রিয় নায়িকাকেই নেয়, তার প্রিয় নায়ককেই নেয়। কমফোর্ট জোনের বাইরে আমরা কেউই যেতে চাই না, কিন্তু তার মানে এই না যে আজকে আমি নতুন কাপড়টা পরবো না। আমি কি প্রতিদিন মানে 365 দিন তো আর আমি এক কাপড় পরে থাকতে পারবো না। ইউনিফর্ম তো না। এক্স্যাক্টলি, ইউনিফর্ম তো না। যেখানে আমরা ইউনিফর্মটা পর্যন্ত 1 মাস 2 মাস 3 মাস পর পর নতুন বানাই, চেঞ্জ করি, সেম কালার হলেও আমরা নতুন একটা জামা পরি, সেখানে আমি যদি বারবার রিপিট কাস্ট নেই, তখন আমরা বড় পর্দা বলো,
ছোট পর্দা বলো কিংবা আমাদের ওটিটির পর্দা বলো, সব পর্দায় আমরা একই চেহারা ঘুরে ফিরে 5-6 জন আমরা দেখতেই থাকবো। ফুল প্রিন্টের পর্দা। এবং তার পাশাপাশি হচ্ছে পুরস্কারগুলো তখন সেখানেই যাবে, কারণ ভোটই বা দিবে কাকে দর্শক? খুব স্বাভাবিক, ভোট দেওয়ার জন্য তো আমার একটা নতুন চেহারা লাগবে, সেটাও তারা পাচ্ছে না। এখন যদি আমি বলি যে এই কাজগুলো তারা কিভাবে পাচ্ছে, প্রথমত হচ্ছে একটা গোত্রের মধ্যে ঢুকে যাওয়া। এই গোত্রটা মেনটেন করার অনেক রকম কৌশল থাকে, ভালো কৌশলও আছে, আবার ট্রিকি কৌশলও আছে। এখন কেউ হয়তো বা আসলেই খুব ভালো অভিনয় করে, সবাই তো আর ট্রিকি করে থাকে না, ট্রিক্স খাটিয়ে থাকে না, সব জায়গায় সব রকমই আছে। কেউ হয়তো বা আসলেই ভালো অভিনয় করে, আমরা দেখে যাচ্ছি, আমরা পর্যন্ত হলে গিয়ে তাদের অভিনয় দেখি যে হ্যাঁ তাদের নতুন কাজ আসছে। কিছু ডিরেক্টর নায়িকা ডিরেক্টর নায়কের জুটি আসলেই অনেক বেশি ফেমাস থাকে যে আমরা চাই যে তাদের রিপিট হোক, তারা বারবার পর্দায় আসুক। আবার কিছু ট্রিক্স খাটিয়ে থেকে যায় যে আমরা জানি হয়তো বা পর্দায় গিয়ে আমরা দেখছি যে তার অ্যাক্টিং ভালো হলেও ডাবিং ভালো না, তার কথা ভালো না, তার কাপড় চোপড় ভালো না, কিংবা তার সেই ক্যারেক্টারের জন্যই না, তাকে দেখাচ্ছে এক ক্যারেক্টার, তাকে হয়তো বা খুব আরবান দেখাচ্ছে, সে মডার্ন সেজে বসে আছে, কিংবা তার চুল খুব কার্ল যাচ্ছে না, মানে সিনক্রোনাইজেশন না। কিন্তু আমরা জানি যে ওই আসলে নমিনেশনে থাকবে, ওই আসলে পরের সিনেমাটা ওই করবে। সো দেয়ার ইজ মেনি মোর থিং যেগুলোতে হয়তো বা আমি এখনো যেতেই পারিনি, আমি ওই ভালো কৌশলেও এখনো ঢুকতে পারিনি, যার জন্য হয়তো বা বাচ্চা থেকে ধীর গতিতে এগিয়ে যাচ্ছ বড় কৌশলে। আমি চাই যোগ্যতা দিয়ে কাজটা বেশি হোক, যোগ্যতা দিয়ে কাজ করলে না আমি কেন আরো অনেক মানুষ, বিশ্বাস করো তুমি তাদের দেখতে দেখতে হয়তো বা অবাক হয়ে যাবে যে আরো কত ভালো অভিনেত্রী এখনো হয়তো বা এরকম করে বসে আছে যে একটা ভালো কাজের অপেক্ষায়। ধরো তুমি অনেক ট্যালেন্টেড, বা তোমার মতো অনেক অ্যাক্ট্রেসেস আছেন যারা অনেক ট্যালেন্টেড, হ্যাঁ, তারা বঞ্চিত হচ্ছে, এরকম হয় নাকি? অবশ্যই হয়, কেন হবে না? আমি বলবো না, অনেকেই হচ্ছে, কারণ ওই যে আমি তো জানি আমার 3টা অ্যাক্ট্রেস কিংবা 3টা নায়ক আমার গোত্রের মধ্যে, আমি তাদেরকেই ফোন দিব, 3 জনের মধ্যে তো একজনের আমার তো মিলেই যাবে। ওই 3 জনের বাইরে তো আর আমি যাচ্ছি না, তো 3 জনের বাইরে যে আরো 10 জনের লাইন আছে সেটা তো আমি আর দেখছি কিন্তু না। সেই লাইনটাকে নক করে দেখা উচিত না, আমরা কিন্তু করি। হ্যাঁ, তুমি করো দেখেই তো তুমি আউট অফ নোওয়ার আমাকে পাইছো, তাই না? ট্রু, মানে এটা অনেকে করে, যারা করে তাদের কাজ আমরা করতে পারি, যারা করে না তাদের পর্যন্ত হয়তো বা যেতেই পারি না, কিংবা বলবো ওই হাউসের সামনে পর্যন্ত যেতে পারছি না। আমি তো আসলে অ্যাঙ্কার না বা প্রেজেন্টার না, আমি ফ্যাশন ওয়ার্ল্ডের মানুষ, টুকটাক কথা বলতে পারি। তো আমাদের এই যে ম্যাগাজিন গ্ল্যামার্সের তো পার্টনার এডিটর হচ্ছেন উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই, হু ইজ উজ্জ্বল ভাই, সবাই চেনে। তো উজ্জ্বল ভাই ভদ্রলোক, অনেক দিন যাবত আমাকে টক শো করাবে বলছে, আপনি করেন, আপনি পারবেন। আমি তো ভয় বাবা করি না, কারণ হচ্ছে দর্শকদের আমি অনেক রেসপেক্ট করি ঠিকই, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা খুব নোংরা কথাবার্তা বলে। আমি জানি না আসলে তাদের শিক্ষা বা ব্যাকগ্রাউন্ড কি, কিন্তু তারা বলে। গত সিজনের টক শো এর কিছু ক্লিপিংস আমি দেখেছি, আমি পুরো টক শোই দেখেছি, কমেন্ট আসলে পড়ার ওই সময়টা কোথায় আমাদের। কিন্তু ঈদের সময় আমি অনেক ফ্রি থাকি, হ্যাঁ, তো আমি আমার 2-1টা রিলস যে যায় ছোট এই টক শো এর ভিতর থেকে অনেক কোয়েশ্চেন্স আনা, তো ওখানে পড়েছি। তো আমি তোমাদের সাথে কি বলি বা তোমাদের কাছ থেকে কি ইনফরমেশনটা বের করি, ওইটা না মুখ্য না অনেকের জন্য। আমি কিভাবে কথা বলি সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কি হাতে কি পরি, এবং আমার চোখ আইব্রোজ কি নাচে কিনা, হ্যাঁ, বা আমি কথা বলার সময় আমি কেমন, খুব ইম্পর্টেন্ট। অথচ যারা এই ধরনের কমেন্ট করে তারা, আমি মনে করি, আমার সারাউন্ডিংসে থাকার কোনো যোগ্যতাই রাখে না। কথা বলা তো দূরে থাক, তারা কথা শোনার যোগ্যতাও রাখে না। এমন অনেক মানুষ নিশ্চয়ই তোমার সারাউন্ডিংসেও আছে যারা এই ধরনের কথা বলে, ডিমিন করে, ডিসকারেজ করে এবং তোমাকে ধরো এম্বারেস করে। তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও? তাদের সম্পর্কে আমি না মানে যারা এই জিনিসগুলো করে আমি তাদের খুব ইগনোর করি, মানে এতটাই ইগনোর করি যে তারা বুঝুক যে আমি তাদের ইগনোর করছি। মানে কিছু ইগনোর থাকে না বুঝিয়ে ইগনোর করা, কিছু ইগনোর থাকে হচ্ছে অ্যাভয়েড করা, কিন্তু সামনে আসলে আমরা বুঝতে দেই না, কিন্তু আমরা নিজেদের খুব বিজি প্রিটেন্ড করি, আমরা অনেক কাজে আছি, ব্যস্ত আছি, একটু পরে কথা বলছি, এটা ফোন এসেছে, এরকম। আর কিছু ইগনোর হচ্ছে ওকে তারপরে অন্যদিকে তাকিয়ে থাকা, মানে আমি ওদিক তাকালেও কথা বলবো, আমি ওটাকে একটু বুঝতে দিচ্ছি, আমি তাকাবো না তোমার দিকে। ভেরি নাইস ট্রিক।
এটা So আমি আমি করি এটা টুকটাক না, আমার আবার ব্ল্যাঙ্ক লুক আছে, হ্যাঁ, ইউ I নো know. দ্যাট। কেমন দেখাও তো একটু স্ক্রিনে, Exactly. কেমন করি দেখাও। না জি, না জি দেখো, মানে আমি দেখতে পাচ্ছি না, আমি ব্লাইন্ড। তো ওটা আমি এই better. জিনিসটা খুব করি যে আমি তাদের একদম মুখের উপরে ইগনোর করি, যে তারা বুঝুক যে আমি তাদের পছন্দ করি না। কারণ যেই মানুষগুলোকে দিয়ে আমার জীবনে আসলে এদিক দিয়ে আমি যদি বলি যে আমাকে কেউ সেলফিশ বলে থাকে, ওকে ফাইন, আমার কোনো প্রবলেম নেই। কারণ যেই মানুষগুলোকে দিয়ে আমার ক্ষতি ছাড়া আমার মানে মেন্টাল হেলথ অনেক বড় একটা ক্ষতি, তারা এগুলো বললে আমার ক্ষতি হচ্ছে। আমি ভাবছি যে হ্যাঁ আমি আজকে মোটা হয়ে গেছি, ও মাই গড আমার কি হবে, আমি এটা তো দুনিয়া আজকে- শেষ দিন তোমার। হ্যাঁ মানে আমি 2টা ঘন্টা ভাবলাম, এই 2টা ঘন্টা আমার অনেক বড় টাইম ওয়েস্ট না, আমি কত প্রোডাক্টিভ কাজ করতে পারতাম এই 2টা ঘন্টা। একটা সিনেমা দেখলে আমি অ্যাক্টিং শিখতে পারতাম। সো যেই মানুষটাকে দিয়ে আমার কোনো রকম কোনো লাভ হচ্ছে না, ক্ষতি ছাড়া কিচ্ছু না, সেই মানুষটার দিকে আমি তাকাতেই পছন্দ করি না। তোমার মনে হয় না যে আমি বা তুমি বা আমরা চলার ক্ষেত্রে নিজেদের সারাউন্ডিংসটা যদি ক্লিন রাখি, ক্লিয়ার রাখি, একটা হাইজিন মেনটেন করি, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি, তাহলে আমাদের চলার পথগুলো আরও সুন্দর হয়ে যায়। কাজের ক্ষেত্রে আমরা আরও বেশি অ্যাপ্রিসিয়েটেড হব, আরও বেশি কল পাবো, বা আরও বেশি মানুষজন আমাদেরকে চাইবে। কি মনে হয়? মনে হয় কি? এক্স্যাক্টলি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটাতে আমিও অ্যাগ্রি করি অবশ্যই। এবং আমি যে সারাউন্ডিংয়ের সাথে মিশবো, তারা অবশ্য কার সাথে মিশছে সেটাও অনেক বেশি ম্যাটার করে। কারণ তারাও যেমন আমাকে রিপ্রেজেন্ট করে, আমি তাদেরকে রিপ্রেজেন্ট করি। এখন সে যদি এমন একটা XYZ-কে রিপ্রেজেন্ট করে যেটা কোনোভাবেই হয়তো বা আমার সারাউন্ডিংয়ে আসার 10 ধাপ পিছিয়ে, এটা তো আমার জন্য একটা লজ্জাজনক এবং আমার জন্য টেনশনের। কারণ তখন মিডিয়াতে যেটা খুব হয় যে আমরা মানুষের খারাপটা খুব অকপটে বলেই ভালোটা বলতে পারি না। সো এই যে একটা খুঁত ধরে ফেলবে যে তোমার সারাউন্ডিংয়ের এই মানুষটাকে দেখলাম ওর সাথে, অথচ তুমি তো তার সাথে চলবে না। সো তোমার সারাউন্ডিংয়ের মানুষটা যখন চলছে, তুমি কি কিছু বলতে পারছো না? এই যে এই প্রশ্নগুলা, এই যে এই জিনিসগুলা, এগুলো আমাদের অবশ্যই হ্যাম্পার করে। যেহেতু আমাদের সারাউন্ডিং আমাদেরকে রিপ্রেজেন্ট করে, সো এটাও অনেক বেশি ভারি করে যে তারা কিভাবে আমাদের রিপ্রেজেন্ট করছে। কারণ তারা কতটুকু ক্লাস মেনটেন করছে। এখানে ক্লাস মেনটেনের থেকে খুব বড় হচ্ছে ক্যারি করার ব্যাপারটা। যেহেতু আমি তার অরা ক্যারি করি, সে আমার অরা ক্যারি করে, এই অরাটা কিভাবে সে ক্যারি করছে। আর রেদার দেন আমি বলবো যে সারাউন্ডিংয়ের সাথে আমি মিশবো, মানে এটা আমি যেটা করি, যে সারাউন্ডিংয়ের সাথে আমি মিশবো, আমি সেই সারাউন্ডিংয়ের প্রতি এতটাই কখনো আসক্ত হব না, কিংবা এতটাই কখনো আমি আমার বডি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবো না যে মনে হবে আমি কোনো সারাউন্ডিং থেকে বিলং করি। আমি একজন আর্টিস্ট, আমি সবার সাথে কাজ করব, আমি প্রত্যেকটা সেক্টরে সবার সাথে কাজ করব, যদি কাজটা অবশ্যই আমার জন্য উপযুক্ত হয়, দেখে আমার মনে হয় আমার জন্য ঠিক আছে, আমি করবো। এটা যে কেউ করতে পারে, বাট আমার মতো করেই তাহলে করতে হবে। আমাকে যাতে পর্দায় দেখতে মনে হয় দিঘির জন্য কাজটা, কিংবা এই কভারটা দিঘির জন্য, এই ম্যাগাজিনের কভারটা উল্টানোর সাথে সাথে পেজটাই অনেক বেশি ভারী, খুব ভালো লাগছে। সো জিনিসটা হচ্ছে এরকম যে সবার সাথেই করা যায়, বাট ওই যে মেইনটেনেন্সের যে ব্যাপারটা, আর আমি এতটাও বেশি তাদের প্রতি ঝুঁকে যাব না, কিংবা তাদের ওরা এতটাও বেশি নিয়ে নিব না। তাদের ওরা আমি নিব, সবই করব, বাট ইন মাই ওন স্টাইল। আমি আমার স্টাইলের মতো করে আমি ক্যারি করব, যাতে আমি সব জায়গায় সবভাবে মিশতে পারি। এটারও একটা ব্যাপার আছে। হ্যাঁ অবশ্যই। তারকা ইমেজ বা তোমার যে আর্টিস্ট ইমেজ, বা তোমার যে কারণে তুমি মিডিয়াতে পরিচিত, আমরা সবাই তোমাকে চিনি যে কারণে, তোমাকে বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে মানুষ, মানে যারা কাজ করছে তাদেরকে। তো সেই যে ইমেজটা পিছনে পড়ে যায় না, বা তোমার কাজটা, তোমার ট্যালেন্টটা, তোমার পরিচিতিটা, যে কারণে তুমি পরিচিত, সেই পরিচিতিটা অনেক পিছনে পড়ে যায় এই ধরনের বাজে কন্ট্রোভার্সির জন্য। এই সমস্ত বাজে ধরো রিউমার্স, বা ধরো যে তোমার পার্সোনাল অ্যাফেয়ার্স যখন সামনে চলে আসে এবং এটাকে খুব ফাস্ট আকারে প্রচারণা করা হয়, প্রমোশন করা হয়, তার জন্য তোমার যে ইমেজটা সেটা কোথায় যেন পিছনে হারিয়ে যায়, লুকিয়ে থাকে, যেটা বের করে আনাটা অনেক ডিফিকাল্ট হয়। এই ব্যাপারে তোমার মন্তব্য বা মতামত আমি জানতে চাচ্ছি। আমি যদি বলি তাহলে হচ্ছে আমরা খুব নর্মাল হিউম্যান বিং। আমরা পর্দার সামনে যতটুকু থাকি, পর্দার বাইরে তার থেকে যতটুকু সময় পাই আমরা, ততটুকু আমরা খুব নর্মাল লাইফ লিড করি। আমাদের পরিবার আছে, আমাদের সব কিছু আছে, বন্ধু বান্ধব আছে, আমাদের একটা সারাউন্ডিং আছে, আমাদের সব আছে।
কিন্তু পর্দার সামনে আমরা যখন থাকি তখন আমরা খুব পরিপাটি থাকি, ঠিক এই শাড়ির ভাঁজটার মতো। আমরা কিন্তু এই ভাঁজ করে করেই বসি, আমরা কিন্তু এইভাবেই থাকি। সো পর্দার বাইরে আমাদের খুব পার্সোনাল একটা লাইফ আছে, যেটা আমি পার্সোনালি খুব অপছন্দ করি ক্যামেরার সামনে আনা। তুমি কিন্তু কখনো দেখবে না আমি কোথায় কফি খাই, তুমি কিন্তু কখনো দেখবে না, কখনো না, কখনো তুমি এগুলো দেখবে না। মানে আমি কিন্তু সবই করি। আমি যখন ফ্রি থাকি আমি ঘুরতে যাই, আমি কফি খাই, আমি সিনেমা দেখি হলে, আমি সব কিছু করি আমার মতো করে। আমার এগুলো জানানোর দরকার নেই, এগুলো আমার প্রাইভেট লাইফ, ব্যক্তি জীবন। যতদিন পর্যন্ত আমি সামনে কাজ করে যাব, ফিচারভাবে কাজ করে যাব, ততদিন পর্যন্ত আমার কাজের ছবিটা আমার অনেক বেশি প্রাধান্য পায় এগুলোর থেকে। এবং এগুলো যদি একটা মানুষ যদি দেখেই ফেলে দেখি কিভাবে কফি খাই, এটা আমাকে আমাদের শ্রদ্ধেয় সোহেল রানা আঙ্কেল বলেছিল একটা ইন্টারভিউতে, আমি তার সাথে বসতে পেরেছিলাম অনেক আগে। তখন উনি বলেছিল একটা কথা, যে আমি কখনো কোনো কফি শপে কফি খেতে যাই না, কারণ আমি একটা কফিতে চুমুক দিব, পাশের টেবিলের ওরা দেখবে সোহেল রানা কীভাবে কফি খায়, সেটাই বা আমি ওদের দেখতে দিব কেন? সেটার জন্য তারা হলে টিকিট কেটে তারপরে দেখবে সোহেল রানা কীভাবে কফি খায়। Sabaffa, ethnic and trendy couture where uniqueness meets you. ও নাইস। উনি এই কথাটা বলেছিল, এবার এইটা তো আমি খুব ছোটোবেলায় শুনেছিলাম। এই যে আমার মাথায় এটা ঢুকেছে, তখন আমার মনে হয়েছে সত্যি আমি একটা কফি খাবো, কেন এটা কেউ কীভাবে দেখবে, দিঘি কীভাবে কফি খায়, দিঘির কোন কফিটা ফেভারিট, এটা একটা ইন্টারভিউ থেকে জানবে, আমার স্টোরি কিংবা আমার পোস্ট থেকে জানার এটা দরকার নাই, তাই না? সো এটার থেকে হচ্ছে আমার পার্সোনাল লাইফ থেকে হচ্ছে আমি খুব বেশি পছন্দ করি আমার যেই লাইফটা ফিচার হওয়া দরকার সেই লাইফটা তো আমার সামনে আছে। আমি পিছের কোনো কথা বলি না। সেম আমাদের কন্ট্রোভার্সিও থাকে, আমাদের খারাপ দিন থাকে, আমাদের সব থাকে। কেউ আমরা যদি ভালো দিনটাই ওভাবে না দেখাই, আমাদের খারাপ দিন তো প্রশ্নই আসে না দেখার। আর এইগুলা আমাদের আসল কাজকে অনেক হ্যাম্পার করে। আমাদের একটা যে কোনো ভালো খবর যেমন আসল কাজকে মাঝে মাঝে অনেক বেশি বাড়িয়ে দেয়, যে হ্যাঁ ও এখন গ্র্যাজুয়েটেড, যেমন এটা একটা ভালো নিউজ যে এই নায়িকা কিংবা এই নায়কটা গ্র্যাজুয়েটেড, এখন ও একজন গ্র্যাজুয়েটেড নায়ক, ঠিক আছে, ওর নেক্সট কোন ফিল্ম আসছে তখন কিন্তু এইটা আসে। আর যখন আমরা একটা কন্ট্রোভার্সি শুনি তখন কিন্তু এই প্রশ্নটা আসে না যে আচ্ছা তাহলে এখন কি হবে, এখন এটার কি হলো, মানে নায়কের সাথে কি আর কাজ হবে, এক্স্যাক্টলি, তখন আমরা এগুলো চিন্তা করি। সো আমরা কোনোভাবেই আমি চাই না যে আমি কেন আমার কোনো কলিগেরও এগুলো ফেস করতে হোক, কারণ কি এটা তাদেরই লাইফে হ্যাম্পার, তাদের ইমেজে হ্যাম্পার। এবং এখন যে একটা অবস্থা হয়েছে, এখন সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ইউটিউব সাংবাদিক কিছু আছে এখন, যারা মানে পুরোদমে তারা যেভাবে রেসপেক্ট ছাড়া কিছু কিছু মানুষ প্রশ্ন করে যায়, আরেকজনকে হার্ট করে, পুরো একদম দেখা যায় একটা ভরা মজলিস একটা ইভেন্টের মধ্যে ক্যামেরার সামনে তারা যেভাবে প্রশ্ন করে যায় একজন আর্টিস্টকে কোনো সম্মান ছাড়া। সো আমার মনে হয় যে এই সুযোগটা তারা তখনই পায় যখন অনেক বেশি এক্সপোজড হয়ে যায়। একটা প্রশ্ন করবো, প্রশ্নটা সিরিয়াস কিন্তু উত্তরটা ফানি না, উত্তরটা ফানি এটা তুমি বলতে পারবে, কিন্তু আসলে প্রশ্নটা কিভাবে করবো। কাস্টিং কাউচ বলতে একটা টার্ম আছে, ভেরি ফেমাস টার্ম, সবার মুখে মুখে, যে মিডিয়া চেনে না সেও কাস্টিং কাউচ, হ্যাঁ কাস্টিং কাউচ কি জানে। আচ্ছা, তোমাকে যদি কখনো কাস্টিং কাউচের অফার দেয়া হয়, তুমি কি নারী নির্যাতন আইনে মামলা করবে নাকি শিশু নির্যাতন? শিশু নির্যাতন, একদম সোজা। এক্স্যাক্টলি। যারা এই ধরনের অফার দেওয়ার কথা একটু চিন্তা ভাবনা করছেন, কোনো কারণে তারা শিশু নির্যাতন কেসের জন্য তৈরি হয়ে যান। একদমই তাই। কাস্টিং কাউচ কতটা এক্সিস্ট করে মার্কেটে? অবশ্যই এক্সিস্ট করে, আমার মনে হয় এক্সিস্ট করে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করে। বলিউডের মতো এত বড় একটা ইন্ডাস্ট্রিতে যদি এক্সিস্ট করে থাকে, আমরা এখনো অনেক ছোট এই হিসেবে। সো আমাদের এখানে অবশ্যই এক্সিস্ট করে। যদিও আমি এখনো চোখে দেখিনি কিংবা আমার পর্যন্ত আসেনি, কিন্তু আমি বিলিভ করি এক্সিস্ট করে। হয়তো বা আমরা অনেকেই জানি না, যেমন আমি এখনো ইন্ডাস্ট্রিতে থেকেই জানি না, বাট থাকে না কিছু কানেকশনস, কিছু ফিলিং আমরা জানি যে এটা হয় কিংবা হচ্ছে, যা রটে তা কিছু কিন্তু বটে একটু হলো। হ্যাঁ, এত বছর যাবত একটা এস্টাবলিশ ওয়ার্ড কাস্টিং কাউচ কোথায়, ওটাই দেখতে পাইনি কখনো। কাস্টিং নিয়ে আসলে মানুষের অনেক মাথা বেশি। এক্স্যাক্টলি। কথা বলতে বলতে মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ মাই শো র্যাপিড ফায়ারে চলে এসেছি। এখন র্যাপিড ফায়ার শুরু করার আগে তোমাকে আমি বলি, আমি এ পর্যন্ত এই সিজনে যতগুলো র্যাপিড ফায়ার করেছি
সবাই খুব ডিসেন্ট অ্যান্সার দিয়েছে, ফায়ারফুল অ্যান্সার কেউ দেয়নি। তুমি নিশ্চয়ই আমার কাছে কোনো ডিসেন্ট অ্যান্সার চাও না। না, আমি আসলে এমন কোনো অ্যান্সার চাই না যে কেউ যে সো কল টার্ম ভাইরাল। শুরু করছি র্যাপিড ফায়ার। আর ইউ রেডি? শিওর। এমন একটি জিনিসের নাম বলো যেটা তোমার কাছে আছে, পূজা চেরির কাছে নেই। ন্যাশনাল অ্যাওয়ার্ড। এমন একটা গুণের নাম বলো যেটা পূজা চেরির আছে, তোমার নেই। গুণের নাম? ওর হাইটটা আমার থেকে বেশি, এটা গুণ? হ্যাঁ গুণই, এটা গুড, অবশ্যই। রাইট। ভালো সহশিল্পী সিয়াম আহমেদ, ইয়াশ রোহান। বোথ অ্যাকচুয়ালি, দুইজনই খুব ভালো না, ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে। দুইজনই খুব ভালো সহশিল্পী, বিশ্বাস করো। আচ্ছা বলো। মানে আমার সাথে তো কোনো সহশিল্পীর আজ পর্যন্ত কোনো ঝামেলা হয়, ঝামেলা হওয়া লাগবে কেন? বাট দুইজনই খুব ভালো সহশিল্পী। আচ্ছা ঠিক আছে, আমি তো নিলাম না যদিও। বলো তো ভালো অভিনেতা কে, ইয়াশ রোহান নাকি শারিফুল রাজ? ও মাই গড, এইটা আসলে আমি জাজ করার কেউ না, বাট ইন মাই আইজ দুইজনই ভালো। করবো বাট না তারপরে rapid fire। যদি আমি বলি যে একটু যদি এগিয়ে বলি তাহলে হয়তোবা রাজ। শারিফুল রাজ। ও, Yes. এটা নিব অ্যান্সার আমি। না বলতে পারার কারণে জীবনে কি কোনো বড় ক্ষতি হয়েছে কাজের ক্ষেত্রে? না বলতে পারার কারণে? না মানে করব না, হ্যাঁ। বলবো না, সেই হ্যাঁ। কারণে হ্যাঁ। হয়েছে। নিজের সবচাইতে বড় দুর্বলতা স্ক্রিনে বলার দরকার নেই, সবচাইতে বড় শক্তির কথা বলো। সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি অনেক পজিটিভ থিঙ্কিং করি, তো মানে আমার সাথে কোনো কিছু যদি হয় Right. আমি হয়তো বা 2 দিন খুব কান্না করব, 2 দিন মন খারাপ থাকবে, বাট 3 দিনের দিন আমি টোটালি ফ্রেশ। এখন আমাকে বলো 3 জন নায়িকার নাম বলবো, অভিনেত্রী, তাদের 2টা করে গুণের কথা আমাকে বলবে। অপু বিশ্বাস। অপুদির ঝুলিতে অনেক ভালো ভালো সিনেমা, যেটা হয়তো বা আমাদের অনেকেরই নেই। সো ওই সময় একচেটিয়া সিনেমা করা কিংবা এইভাবে একটা জুটি ধরে রেখে সিনেমা করা অনেক বড় একটা গুণ, যেটা আসলে আমাদের নেই। দ্বিতীয়ত হচ্ছে দ্য ওয়ে শি ইজ ক্যারিং হার সেলফ, আমরা কিন্তু তার অনেক চেঞ্জেস দেখতে পাই দিনে 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 দিনে। সে আরও সুন্দর হচ্ছে, সে অনেক চেঞ্জ করার চেষ্টা করে নিজেকে, এই যে চেষ্টাটা, এটা তার খুব বেশি। নুসরাত ফারিয়া মাঝহার। ও মাই গড, শি ইজ মাই ফেভারেট, শি ইজ অ্যাবসলিউটলি মাই ফেভারেট। লোকে বলে কভার করেছো দেখলাম। হ্যাঁ, মানে এটা ফারিয়া আপু জানে যে শি ইজ মাই ফেভারিট। তার ডান্স আমার খুব ভালো লাগে, ফারিয়া আপুর ডান্স অনেক সুন্দর। মানে এটা আমি তাকে লাস্ট যখন দেখেছি তখনও বলেছি যে আমি তোমাকে দেখে অনেক ইন্সপায়ার হই, যে একটা মানুষ কিভাবে এত এনার্জি ক্যারি করে। 20 মিনিট 25 মিনিট সে নেচেই যাচ্ছে, হ্যাঁ, তার হ্যাঁ। কোনোভাবেই এনার্জি ফল হয় না। এবং আমার বাবা খুব নোটিস করে যে ফারিয়া আপু খুব বড় বড় হিল পরে নাচতে পারে, তো আমাকে সবসময় বলতো ওকে দেখো, ফারিয়াকে দেখো, হিল পরে নাচো। সো এটার জন্য আমি বাসায় খুব চাপে থাকি এখনও, কারণ আমি ওভাবে পারি না এটা। সো আমি তাকে প্রতিবার দেখা হলেই বলি যে কিভাবে হিল পরে নাচো। তো এই গুণটা তার খুব ভালো, তার নাচের স্কিলটা খুব ভালো। এবং আমি যদি বলি যে একজন পারফেক্ট দূর থেকে হেঁটে গেলে নায়িকা মনে হয়, এবং একজন পারফেক্ট প্রফেশনাল আর্টিস্ট, দ্যাট ইজ ফারিয়া আপু। সাবিলা নূর। দ্য ওয়ে শি ইজ ক্যারিং হার সেলফ, তার নাটকের ইন্ডাস্ট্রিতেও সে অনেক জনপ্রিয় ছিল। তার দুর্দান্ত কিছু কাজ আমরা দেখেছি, এবং তার কো আর্টিস্টরাও সেখানে খুব ভালো ভালো কো আর্টিস্টের সাথে সে কাজ করতে পেরেছে, এবং সেম এই ধারাটা সে বজায় রেখেছে। সে পরপর 2টা সিনেমা করে ফেললো আমাদের কিং খানের সাথে, এবং এখনও সে ভালো ভালো সিনেমা করে যাচ্ছে। তার লাস্ট সিনেমা বনলতা এক্সপ্রেস ওয়াজ সো গুড। এইটা আমার খুব ভালো লাগে যে সে তাকে এখনও খুব সুন্দর করে ক্যারি করতে পারে, এবং সে ধাঁচটা এখনও বজায় রেখেছে। সে এখনও খুব ধীর স্থিতে খুব সুন্দর করে আগাচ্ছে। আর আমার মনে হয় কি ওর খুব ঠান্ডা মাথা, মানে আমার ওকে দেখে খুব কাম কুল মনে হয়, যে ও খুব ঠান্ডা মাথায় মনে হয় ডিসিশন নিতে পারে। এটা একটা গুণ ওর। 2 জন নির্মাতার নাম বলবো, তাদের মধ্যে কার চলচ্চিত্রে তুমি কাজ করতে চাও? রায়হান রাফি, রেদওয়ান রনি। সেই রনি ভাইয়ের সাথে আমি অলরেডি ছোটোবেলায় একটা না কয়েকটা টিভিসিতে আমার কাজ করা হয়েছে। সো রনি ভাইয়াকে আমি অনেক আগের থেকে চিনি, এবং রনি ভাইয়া তো খুব অনেক দিন পরে একটা সিনেমা বানালো, খুব সুন্দর ভালো ব্যবসা সফল একটা সিনেমা। আর রাফির সাথে আমার প্রায়ই কথা হয় কাজ নিয়ে। সো এখান থেকে যে আমার কাছে স্ক্রিপ্ট নিয়ে আগে আসবে আমি তার কাজটা করব। লজিক্যাল। চিত্রনায়িকা শাবনূরকে তুমি কতটা পছন্দ করো তা 2 শব্দের মধ্যে বলবে, 2 বাক্যের মধ্যে। আই ট্রাই টু ওন হার, লাইক আমি তাকে ওন করার চেষ্টা করি। আমি প্রতিনিয়ত তাকে দেখি আর শিখি, এটা হচ্ছে আমার 2 বাক্য। কারণ প্রথমে যদি বলি আমি ওন করি, কারণ তার সাথে আমার একটা অনেক লম্বা জার্নি ছিল ছোটোবেলায়। সো যার জন্য আমার তাকে এত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে,
তার হাতের উপর ঘুমানো থেকে শুরু করে, তার পায়ের ওপর ঘুমানো থেকে শুরু করে, তার বাসায় গিয়ে সারা রাত আমার মার সাথে বসে থেকে, আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল যার জন্য আড্ডা হতো খুব, সারা রাত তার বাসায় বসে আছি। সো এত ভালো ভালো এক্সপিরিয়েন্স আমার হয়েছে, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং অনেক শিখেছি। ছোটোবেলার সে রিকল করলে জিনিসগুলা আমি এখন অনেক কিছু হয়তো ওই ইনসিডেন্টগুলো থেকে শিখি। সো একজন প্রপার নায়িকা কেমন হওয়া উচিত কিংবা একজন নায়িকার অ্যাক্টিং কেমন হওয়া উচিত, আমার মনে হয় এটা শাবনূর আন্টিকে দেখলেই মনে হয় বোঝা যায়। শাবনূরকে তুমি আন্টি বলছো, শাকিব খানকেও তুমি আঙ্কেল বলেছো, এই ব্যাপারটা কি তোমার এখন অভিনয় জীবনে খুব একটা বেশি হ্যাম্পার করে? দেখো, হ্যাম্পারের থেকে আমার বেশি মনে হয় কি, আমি যেটা, আমার তো সেটাই দেখানো উচিত। আমি খুব মেকি জিনিস করতে পারি না ক্যামেরার সামনে, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমি মানে খুব বেশি বিপদে না পড়লে হয়তো বা আমি মিথ্যা বলবো না যে হ্যাঁ, না right. আমি এরকম। সো যেই জিনিসটা লজিক্যাল আমার দিক থেকে, কাউকে আন্টি বলা যদি লজিক্যাল হয়ে থাকে, সো আই উইল সে আন্টি, এবং সে যদি এটা সাদরে গ্রহণ করে নেয় যে হ্যাঁ আমি তোর মা, আমি তোর আন্টি, তাহলে তো এটা আরও বলা যায়। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে যেহেতু আমি ফেক কিছু করতে পছন্দ করি না, লজিক্যাল জিনিসটাই বেশি করতে পছন্দ করি, রাদার দেন আমাকে অন্য কেউ এসে অন্য লজিক দিয়ে যদি জিনিসটা সরাতে পারে, তার আগে আই স্টিক অন মাই পয়েন্ট। এখন তোমাকে 5টা আমি কোয়েশ্চেন করবো, একদম এক কথায় উত্তর দিতে হবে। ইন্ডাস্ট্রিতে লেট লতিফকে? লেট লাতিফ? না, এখন আর লেট লাতিফটা কেউ নাই, যদি সত্যি বলি। এখন সবাই টাইমলি চলে আসে, যার জন্য আমার প্রেশারে থাকতে হয়। যতগুলো অ্যাক্টরের সাথে কাজ করেছো তাদের মধ্যে সবচাইতে এনজয় করেছো কার সাথে কাজ করে? এনজয় করেছি আমি সিয়ামের সাথে কাজ করে খুব এনজয় করেছি, আমি শুভ ভাইয়ের সাথে কাজ করে খুব এনজয় করেছি। পারফেকশনিস্টকে? পারফেকশনিস্ট, আই গেস সিয়াম পারফেকশনিস্ট। হি ইজ রিয়েলি ভেরি ফন্ড অফ হিজ ওয়ার্ক অ্যান্ড অনেক বেশি কনসার্ন থাকে। মানে ওর কাপড়ের ভাঁজ পড়লো কয়টা, এটা পর্যন্ত মনিটরে গিয়ে দেখে। সো আই গেস ও পারফেকশনিস্ট। আমার পরের প্রশ্ন ছিল সবচেয়ে বেশি টেক নেকে আই থিঙ্ক সিয়ামই হবে, তাহলে বারবার পারফেক্ট করার জন্য। না, টেকটা নেয় হচ্ছে ডিরেক্টর। সো এখানে আর্টিস্টের নামে আসলে বলতে পারবো না যে টেকটা কে নেয়, যতক্ষণ না পর্যন্ত ডিরেক্টরের পছন্দ না হয়। সো ওই দিক থেকে, বাট দেয়ার ইজ সাম পিপল যারা হচ্ছে আমরা ডিরেক্টর ওকে বলার পরেও বলি যে আরেকটা টেক দেই, সেখানে যদি বলি আমি আমার নামও বলতে পারি, কারণ এমনও হয়েছে ডিরেক্টর অনেক সময় বলেছে হ্যাঁ এই শটটা হয়েছে, বাট আমার মনে হয়েছে আমি আরও বেটার করতে পারবো। সো আই রিকোয়েস্ট হিম যে আচ্ছা আরেকটা টেক দে, আরেকবার দেই। সো এরকম হয় অনেক সময়। নাইস। তুমি আমাকে বলো তো, ইন্ডাস্ট্রির তোমার সম্পর্কে সবচাইতে বড় ভুল ধারণা কি? ওকে, আমার ব্যাপারে ভুল ধারণা হচ্ছে আমি অনেক মুডি, আমার অনেক অহংকার, কিংবা আমার মানে এই যে মুডি ব্যাপারটা, যে আমি কারোর সাথে কথা বলি না, সবার দিকে তাকাই না, এরকম একটা ধারণা অনেকের মধ্যেই থাকে, যারা হয়তো বা আমাকে অনেক কাছ থেকে দেখেনি কিংবা যারা হয়তো বা আমার সাথে 5 মিনিটও বসে কথা বলেনি, তারা হয়তো বা এটা করতে পারে জাস্ট বিকজ অফ মাই ফেস। মানে আমার রেস্টিং ফেসটা এতটাই এরকম থাকে। এক্স্যাক্টলি, এটা আমার রেস্টিং ফেস, আমি কাউকে বোঝাতেই পারি না যে আমার এটা নর্মাল চেহারা। আমি বসে থাকলে আমি লাইক এরকম, আমি ফোন স্ক্রল করছি এরকম। একটু বারবার ভালো করে ক্যামেরার সামনে বলে দাও। সো দিস ইজ মাই রেস্টিং ফেস, যার জন্য যেটা হয় দূর থেকে অনেকে দেখে মনে করে আলাদা দিঘি অনেক মুডি, আমরা সামনে গেলে মনে অনেক রাগ হবে। এটা একদমই না, আমি অনেক ফ্রেন্ডলি, আমি অনেক মানে অহংকার বলতে আমার ভিতর কোনোদিনই কিছু ছিল না। এটা আমি প্রাউডলি বলি যে এটা আমার একদমই নাই। সো এটা যদি কেউ মনেও করে থাকে, আই ক্যান ক্লিয়ার দ্যাট যে আমি এরকম না। রাইট, দ্যাট ওয়াজ ইউর র্যাপিড ফায়ার। আমি এনজয় করেছি র্যাপিড ফায়ার। আমি আমার প্রোগ্রামের একদম লাস্টে চলে এসেছি। শেষ করার আগে আমি জানতে চাইবো, আমাদের প্রিভিয়াস জেনারেশনের অ্যাক্ট্রেসেসরা, চিত্রনায়িকা শাবানা, চিত্রনায়িকা ববিতা, চিত্রনায়িকা রোজিনা, এই 3 জনের কাছ থেকে যদি 2টি করে ভালো গুণ তোমাকে অ্যাডপ্ট করতে বলা হয়, কি কি গুণ অ্যাডপ্ট করবে? আমি তো সব নিতে চাই তাদের। না 2টা করে বলো। না মানে বললাম যে আমি তো সব নিতে চাই, কারণ ওই সময় তারা যেভাবে মানে পুরো ইন্ডাস্ট্রি লিড করেছে, রুল করেছে, আমি এটাই প্রথমত নিতে চাই যে ওনারা 3 জন যেভাবে রুল করেছে এবং যেভাবে কম্পিটিশন করে তারা ভালো ভালো কাজ করে গিয়েছে। যেমন আমি যদি শাবানা ম্যামের কথা বলি, শাবানা ম্যামের কিছু কিছু অ্যাক্টিং দেখে আমি এতটাই অবাক হই, তার কিছু কিছু এক্সপ্রেশন দেখে আমি এতটাই অবাক হই। স্পেশালি সে যখন ইমোশনাল সিনসগুলো করতো, আমরা কিন্তু কান্না করতে বাধ্য। মানে ওই সময় কিন্তু মানুষ হলে গিয়ে কান্না করেছে তার জন্য।
এইটা আমি চাই তার মতো এরকম সুন্দর করে ইমোশনাল সিন করতে, কিংবা এই ডায়লগ ডেলিভারিটা যে আরেকজনের ইমোশনকে আমি টার্গেট করে যে ডায়লগ দিচ্ছি, এইটা আমি সবসময় চাই। শাবানা ম্যামের গল্প চুজিং খুব ভালো ছিল। শাবানা ম্যাম খুব ফ্যামিলি ঘরানার সিনেমা করতো, সো আমাদের খুব দরকার এখন ইন্ডাস্ট্রিতে ফ্যামিলি ঘরানার সিনেমা। তো আমার মনে হয় যে এইটাও হয়তো বা আমি চুজ করতাম। ববিতা আন্টি ইজ মাই ফেভারেট, ববিতা আন্টি ইজ মাই ভেরি ফেভারেট। ববিতা আন্টি আমার বাবার সাথেও একটা সিনেমা করেছিল। ববিতা আন্টির সৌন্দর্যটা সবার আগে নিতে চাই। উনি এত সুন্দর, she is very beautiful. ভেরি বিউটিফুল। She আরেকটা is- জিনিস আমি নিতে চাই যে মানে সৌন্দর্যটা তো নিতে চাই, তার স্টাইলটা আমি নিতে চাই। মানে ওই সময় সে এতটা স্টাইলিশ ছিল। হ্যাঁ, she was. একদম she still একদম is She actually. is still, একদমই তাই। এবং ওই সময় সে এতটা বেশি মানে স্টাইল ক্যারি করতে পেরেছে, এখন দেখলে অবাক লাগে। ও মাই গড, সে ওই সময় এই স্কার্টটা পরেছে, ওই সময় সে এই মাফলারটা পরেছে, যেটা হয়তো বা আমরাও এখন আর ক্যারি করতে পারবো না। এইটা। আরেকটা হচ্ছে ববিতা আন্টি খুব সুন্দর করে কথা বলে, কথা বলতে পারেন। এত সুন্দর করে কথা বলে। এইটা আমি চাই তার মতো করে কথা বলতে। রোজিনা আন্টি ইজ আ ভেরি গুড পার্সন বাই হার্ট অ্যান্ড শি ইজ ভেরি বিউটিফুল। আমি তার মতো স্পিরিট চাই। আমার যত বয়স হোক আমি চাই রোজিনা আন্টির মতো হতে। আমি মনের দিক থেকে সবসময় সুইট 16। এই জিনিসটাও কিন্তু আসলে অনেক বড়, আমাকে নিজেকে প্রেজেন্ট করা সব জায়গায়। এবং এই যে এই বয়সে এসে আমার মনে হয় আমাদের 5 দিন কাজ করলে কোমর ব্যথা হয়, কিন্তু আমি দেখেছি উনাকে সবসময় পরিপাটি হয়ে প্রোগ্রামে বসে থাকতে। অ্যান্ড রোজিনা আন্টির আরেকটা যে জিনিস, রোজিনা আন্টি তখন ওই সময় বিভিন্ন ভাষার সিনেমা করেছে। উনি পাকিস্তানি ভাষার সিনেমা করেছে, উনি ইন্ডিয়ান ভাষায় ইন্ডিয়ান ফিল্ম করেছে। উনার অনেক ফেমাস গান আছে মিঠুন চক্রবর্তীর সাথে। এই যে এরাটা, আমার মনে হয় এইটাও আমি চাই। আমাকে যদি কেউ পিছিয়ে পাঠাতো যে এই সময়ে যাও, তাহলে আমার মনে হয় এই এরায় গিয়ে মিঠুন চক্রবর্তীর নায়িকা হয়ে সিনেমা করে আসতাম। এটা সত্যি কথা, ওনার অ্যাচিভমেন্টস অনেক বড়। ওনার তিনজনেরই আসলে আমরা অনেক ছোট ওনাদের নিয়ে কথা বলার জন্য। জাস্ট জানতে চাইলাম কি কি অ্যাডাপ্ট করতে চাও তাদের কাছ থেকে। একদম। বাংলা সিনেমার অনেক ক্যারেক্টার আর্টিস্ট আছেন যাদের নিয়ে কখনো কোনো টক শোতে বা কোনো জায়গায় কথা বলা হয় না। যদি বলা হয় তোমাকে মায়া হাজারিকা এবং রানী সরকার থেকে কি কি তুমি শিখতে চাইবে? ওনারা দুজনই প্রয়াত হয়েছেন, কিন্তু তাদের সিনেমাগুলো রয়ে গেছে। যদি শিখতে বলা হয় কি কি শিখবে তাদের কাছ থেকে? দুইজনই খুব দুর্দান্ত অভিনয় করে। আমরা হয়তো বা তাদেরকে খুব বেশি এরকম আমাদের ইন্টারভিউ বলো কিংবা এরকম কথা বলার হয়তো বা আমরা দেখিনি যে তারা পার্সোনাল জীবনে এভাবে এসে ইন্টারভিউতে বসেছে কিংবা কথা বলেছে। বাট আমি তাদের ওনাদের যে এক্সপ্রেশন থেকে শুরু করে তাদের ক্যারেক্টার ওয়াইজ যেই রোল তাদের দেওয়া হতো, তারা যেভাবে অভিনয়টা করে যেত, তাদের ক্যারেক্টার ওয়াইজ যেভাবে করে যেত, আমরা বিশ্বাস করতাম যে ওনারা মনে হয় এমনই আসল জীবনে। আমি এই স্কিলটা চাই। আমি যদি কখনো এরকম একটু নেগেটিভ বলো কিংবা অ্যান্টি হিরোইন টাইপ ক্যারেক্টার, একদমই, তাহলে আমি বলবো যে আমি ওনাদের থেকে ইন্সপিরেশন নিতে চাই। ভেরি গুড, ভেরি ওয়েল সেড দিঘি। আমাদের শোটা শেষ করার আগে আমি তোমার কাছে জানতে চাইবো, দিঘি 5 বছর, 10 বছর, 15 বছর পরে নিজেকে কোথায় দেখতে চায়? 5 বছর পরে একজন ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাই। 10 বছর পরে একজন পরিপক্ক ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাই। 15 বছর পরও একজন অভিনেত্রীকেই দেখতে চাই। মানে আমি আমার সারাটা জীবন একজন অভিনেত্রী হিসেবেই কাটিয়ে দিতে চাই। বাট আমার মনে হয় 15 বছর পর উই ক্যান সি আ গুড ফ্যামিলি, সাম কিডস। ইনশাল্লাহ এটা হয়তো বা 15 বছর পর। বাট 10 বছর পর্যন্ত আই ক্যান ডু ফর মাই ক্যারিয়ার। মানে আমি আমার ক্যারিয়ারের পিছে ছুটতেই থাকবো। সে আমাকে যতই রেখে যাক, আমি আবার তাকে নিয়ে ছুটবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দিঘি, আমাদের প্রোগ্রাম শেষ করার আগে আমি তোমাকে বলতে চাই, আমাদের টাইটেল স্পন্সর সাবাফা, ইটস আ ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার কুটোর। ওকে। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. সুহানা সাবাজিনী অ্যাক্ট্রেস, তার ব্র্যান্ড এটা। ও ওয়াও, হাউ নাইস। তিনি আমাদের টাইটেল স্পন্সর, তার ব্র্যান্ড আমাদের টাইটেল স্পন্সর। আমাদের বেশ কিছু অ্যাসোসিয়েট অ্যান্ড গিফট স্পন্সরস আছেন। তাদের মধ্যে কিয়ারা বাই প্রীতি মোদি আছে, জুহাইর এলনাস কুটোর আছে, সাজগোজ আছে, ইয়োগিস পণ্য
এবং লিনিয়ার বিউটি। আমি তাদের Nice. গিফটগুলো তোমাকে হ্যান্ড ওভার করতে চাই। থ্যাংক ইউ শিওর। কিয়ারা বাই প্রীতি মোদি থেকে সুন্দর একটা শাড়ি, আই হোপ ইউ উইল লাইক ইট। থ্যাংক ইউ নাইস। সাজগোজ থেকে স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট। থ্যাংক ইউ। লিনিয়ার বিউটি জায়গা থেকে হচ্ছে একটা না। সুন্দর জুয়েলারি, না Thank অত you. কিছুও না। না তারপরও অনেক কিছু। আর হচ্ছে ইয়োগিস পণ্য, এটাও সুহানাস, আবার এটা হার্বাল, Thank এটা হচ্ছে স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট। এখানে অনেক গিফটস, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। থ্যাংক ইউ ফর মেকিং টাইম ফর আস। তুমি তোমার মূল্যবান এবং ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছো, আমার টক শোতে এসেছো, অনেক কনভারসেশনের মাধ্যমে অনেক ইনফরমেশনস তুমি আমাদেরকে দিয়েছো, থ্যাংক ইউ। আমার দর্শকদেরকে দিয়েছো, এন্টারটেইন করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক দ্যাট। ইউ সো মাচ। ভিউয়ার্স, আজকে দেখলেন দিঘির সাথে আমার কনভারসেশন, জানলেন দিঘির না বলা অজানা অনেক কথা, অনেক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক তেমনি আগামী এপিসোডে মিডিয়ার অন্য কোনো সেক্টরের কোনো ইন্টারেস্টিং গেস্টকে নিয়ে চলে আসবো গ্ল্যাম টকের আরেকটি পর্বে। ততদিন পর্যন্ত গ্ল্যাম টকের সঙ্গে থাকুন। ধন্যবাদ।